বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি বাংলাদেশ আ সকল জনগণকে আমি আমার সালাম, ভালোবাসা জানাই এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা দলকে আমার শ্রদ্ধা এবং বাংলাদেশের বর্তমান অ অন্তর্বর্তী সরকারকে আ অভিনন্দন এবং আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বর্তমান প্রেক্ষাপটে আমি কিছু আ বলবো। সেটা হলো যে ২-৪ দিন আগে আমরা এ সোশ্যাল মিডিয়া বা ইয়েতে দেখলাম যে হলো এই সেই যে শেখ মুজিব হত্যার যে মেজর শরীফুল ইসলাম ডালিমকে নিয়ে আ বিখ্যাত সাংবাদিক ইলিয়াস আলী, যিনি এখন আমেরিকায় আছে, তিনি ২ ঘন্টার একটা ইন্টারভিউ আ নিয়েছেন মেজর ডালিমকে নিয়ে। তো প্রথমে তো আমি বাংলাদেশের একজন অতি ক্ষুদ্র একটা নাগরিক হিসাবে আমি বলি যে মেজর ডালিম তো আ তার আ তার জীব আ শেখ মুজিবুর হত্যাকাণ্ডের পরে তো বিদেশ পালিয়ে যায়। আচ্ছা, তারপরে ওখানে আ সে এ মুক্তিযুদ্ধের সময়ে এবং পরবর্তী সময়ে এবং যে আ মুজিব হত্যা এগুলি নিয়ে সে তো একটা বই প্রকাশ করে এবং আমরা টিভিতেও ইয়া তার আ সেই সময়কার যে তার আলোচিত যে ঘটনাটা এগুলি আমরা টিভিতে দেখি, রেডিওতে আমরা শুনি এবং এটা আমি না, বাংলাদেশের অনেকেই শুনে। হয়তো নতুন প্রজন্মের এটা শুনছে কিনা, তবে অনেকেই এটা জানে। তো এটা নিয়ে এত এই যে সাংবাদিক ইলিয়াস আলী, বিখ্যাত সাংবাদিক, উনার আবার হঠাৎ করে এই সময় এসে ২০২৪ সালে এসে আবার এটা নিয়ে আবার ইন্টারভিউ করার কি পরিকল্পনা থাকতে পারে? অবশ্যই তো একটা পরিকল্পনা আছে। তো আমি বলি যে আমি আ যেটা বলছি, বাংলাদেশের একজন সন্তান হিসেবে বাংলাদেশকে আমি ভালোবাসি। ওই আন্দাজে ওরে গুতা মাইরা দেশের ক্ষতি করার চেষ্টা আমরা করি না। আপনারা বড় সাংবাদিক হতে পারেন। কিন্তু আপনাদের ভিতরে ২ নাম্বারই আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন। আমরা যখন দেখলাম যে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনার যখন এই দেশে আ আ আ দেশটাকে শোষণ করছিল, দেশটাকে শেষ করে দিচ্ছিল, তখন আপনি এই আপনি এই ইলিয়াস আলী, আপনাকে দেখছি, আপনার ভূমিকা দেখছি ভালোই। আপনি তার প্রতিবাদ করছেন। এই পিনাকি ভট্টাচার্য এও প্রতিবাদ করছে। তা হঠাৎ করে এখন আপনাদের আবার কি হলো? আমি ইদানিং দেখতেছি পিনাকি বিএনপিকে আক্রমণাত্মক করে কথা বলতেছে। ইলিয়াস আলী, আপনিও বিএনপিকে আক্রমণাত্মক করে কথা বলতেছেন। কি জন্যে? বিএনপি কি ক্ষতি করলো আপনাদের হঠাৎ করে? আমার তো মনে হয় যে আ সে সময় যদি এখন তখন আমার সন্দেহ হচ্ছে যে এই ইলিয়াস আলীকে যারা এত ভালো জানেন, বাংলাদেশের জনগণকে আমি বলি, বা এই পিনাকিকে, যদি সে সময় যদি ওই শেখ হাসিনা, যদি স্বৈরাচার হাসিনা যদি তাদেরকে ওই যে তার চামচা যে কিছু সাংবাদিক ছিল হাসিনার, তাদের মতো করে যদি সুযোগ সুবিধা দিত, ওই সুযোগ সুবিধা দিলে এই ইলিয়াস আলীরাও ওই ওদের ওই চামচা হয়েই থাকতো। ওই টাকার বিনিময়ে চামচা হয়ে তারা থাকতো, সুযোগ সুবিধা পাইলে। সুযোগ সুবিধা পায়নি, ওই এখন যা বিদেশে থেকে এখন ওই কিছুদিন
ফ্যাসিস্ট হাসিনার হচ্ছে বদনাম করলো, এখন শুরু করছে বিএনপি বা যেই হোক, যার বিরুদ্ধে মানে তার স্বার্থে ব্যাঘাত ঘটতেছে, কোন সেক্রেটারি, কোন উপদেষ্টা, কার কে এগুলি শুরু করছে। তো এগুলি আপনাদের বন্ধ করতে হবে। আমি আমি পরিষ্কারভাবে আমরা এই দেশটাকে ভালোবাসি, আপনারা ভালো না বাসতে পারেন, আপনারা কি ভালোবাসছেন আমার বোঝা হয়ে গেছে। আপনারা ধান্দাবাজ, হ্যাঁ, আপনারা এগুলি বন্ধ করেন। আমরা জনগণের দেশকে ভালোবাসি। আপনার রিভিউ ৮ লাখ রিভিউ পাইছেন, আপনি ইন্টারভিউ ২ ঘন্টা ধরে হচ্ছে আপনার ইন্টারভিউ করেন মেজর ডালিমের সাথে, একটা বুড়া মানুষের সাথে। তার যৌবনকালে তো তার জীবন বৃত্তান্ত তো সে লিখছেই বইতে, এটা তো জনগণ জানে। এটা আবার আবার ও হ্যারে ডাইকে ডুকে লিয়ে যে আবার ইন্টারভিউ করার দরকারটা কি ছিল? এটা পরিকল্পনা তো একটা ছিলই আপনার। মেজর ডালিম তার বইতে স্মৃতিচারণ তো করছে, এগুলো তো সব জানেই, কিন্তু আবার নতুন করে স্মৃতিচারণ করতে যায় কিছু কিছু তো এলোমেলো তার স্মৃতিচারণগুলি লাগছে। তার মধ্যে আমি কিছু কিছু বলছি, সেটা হচ্ছে যে এই যে ৮ লক্ষ যে ভিউ, এই ভিউটা তো ওই এতটা ভিউ যে জনগণ দিছে, অনেক ইয়াং তরুণ অনেকে কি মেজর ডালিমকে জানতো না, চিনতো না। যে মেজর ডালিম শুনছেন তার নাম শুনে তার ইন্টারভিউ তার হচ্ছে ওই ভিউগুলি পড়ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মেজর ডালিম সে স্বাধীনতার যুদ্ধ চলাকালীন অবস্থার যে কিছু কিছু কথা বলছে, যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি না হলে শেখ মুজিব, যে এই যে আমরা যে শুনি যে আওয়ামী লীগ দেশ শাসন করছে, স্বাধীন করছে, এই করছে, শেখ মুজিবের নেতৃত্বে এই করছে, সে করছে, এগুলো সব ধূলিসাৎ হয়ে যেত। বাংলাদেশ দেশটাই আজকে সার্বভৌম যে আলাদা একটা দেশ হতো কিনা সন্দেহ আছে, জিয়াউর রহমান যদি সে সময় শক্তভাবে না দাঁড়াতো। তো আপনি আহ, আপনি আহ, আপনি আহ, উম, আহ, ওই শেখ মুজিবকে হত্যা করছেন বা কি করছেন সেটা আপনার বিষয়, আপনি পালায় আছেন কি করছেন সেটা আপনার বিষয়। কিন্তু আপনি ওখান থেকে বসে থেকে আন্দাজে মেজর ডালিমকে কেন হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন হচ্ছে আপনি ছোট করছেন, খাটো করছেন। জিয়াকে ছোট করা মানে তো বিএনপিকে ছোট করা। আপনি বলতেছেন যে তখন একটা সেনা পরিষদ, যুদ্ধ চলাকালীন অবস্থায় একটা সেনা পরিষদ তৈরি করা হয়। সেই সেনা পরিষদে নাকি জিয়া রহমান অঙ্গীকার করে, কোরআন শরীফ চেয়ে যে অঙ্গীকার করে যে সে যদি দেশ কখনো স্বাধীন হয়, যুদ্ধকালীন চলাকালীন অবস্থা বলতেছি, তাহলে তাকে যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী করা হয়, এরকম নাকি একটা প্রতিশ্রুতি প্রেসিডেন্ট জিয়া করছিলেন। তো পরবর্তীতে এটা হয়নি। এটা তো এগুলির কোনো কি ডকুমেন্টস আছে? এগুলোর কোনো তো ডকুমেন্টস নাই। হ্যাঁ? তো এই কথাগুলা যে বলেন, এই যে বিএনপিকে ছোট করতেছেন। আরও বলি, যেটা হচ্ছে যে এই যে আপনি আরও অনেক কথা বলছেন। আমি এত কথা ২ ঘন্টার কথা অত বলতে পারব না। তো আমি যেগুলি এটা জনগণ যে বিভ্রান্ত হচ্ছে আপনাদের দ্বারা, সেটাই আমি মানে এই যুক্তিগুলি আ আমি খণ্ডন করার চেষ্টা করতেছি। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি এটা খণ্ডন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে এই যে আপনি আরো বলছেন যে কি যে আ শেখ মুজিবুর রহমান হচ্ছে এদেশ স্বাধীন চাইছিল না। সে একটা বা এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাইছিল। সে আদতেও স্বাধীন চাইছিল না। হ্যাঁ, এটা আমরা মানি। যারা জানে সেই সময়, আমরা আমরা এখন বুঝি, আগে বুঝতাম না, এখন বুঝি আসলে সে এদেশের পাকিস্তানের সাথে লিয়াজু করছিল এবং সে প্রধানমন্ত্রী চাইছিল। সে দেশ স্বাধীন হয়ে যাক এটা চাচ্ছিল না। কিন্তু ভারত বাংলাদেশকে একটা করদ রাজ্য, মানে তাদের একটা কলোনি বানাতে চাইছিল। এটা ঠিক আছে। এটাও ঠিক আছে। আপনি এটাও বলছেন, এটাও ঠিক আছে। তে আপনি আপনি হচ্ছে সেই হচ্ছে আ আ আপনি এই যে জিয়াউর রহমানকে অবমাননা করছেন, আ উম আ জিয়াউর রহমানকে ছোট করছেন, আবার হচ্ছে আপনি মুক্তিযুদ্ধও করছেন, জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধ করছে। তো এইভাবে যে আপনারা এই যে একে অপরকে এই যে দোষ দেন, আপনি আপনি তো হত্যাকাণ্ড তো আপনি করছেন শেখ মুজিবুরকে।
তো এর মধ্যে আবার হচ্ছে এর মধ্যে আবার এই যে জিয়াউর রহমানকে টেনে টুনে যে আবার টানার মানে যে এই যে চেষ্টা করেন, স্মৃতিচারণ করেন, এগুলি তো ঠিক না। এগুলি ঠিক না। আপনার সাথে শেখ মুজিবুরের কি পারিবারিক সখ্যতা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আপনার যে কি গন্ডগোল ফ্যাসাদ হয়েছিল, সেটা তো আমরা ছোটবেলা থেকে জানি। আমরা ছোটবেলা থেকে জানি যে আপনার বউকে রেপ করছিল হচ্ছে শেখ কামাল, উঠায় নিয়ে যে, যার ফলশ্রুতিতে আপনি এই ঘটনাগুলো ঘটান। আর ওইটাকে আপনাকে আবার বিপ্লব বলতেছেন যে শেখ মুজিবুরকে ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছিল, ওটা একটা নাকি বিপ্লব ছিল। তো আপনি এখন আবার আপনার স্মৃতিচারণে ইদানিং এসে বলতেছেন 24 সালে যে আপনার বউকে রেপ করে নাই। কিন্তু তখন তো গোটা বাংলাদেশের লোক জানতো, মুখে মুখে ছিল যে আপনার বউকে হচ্ছে রেপ করা হয়েছে, কামাল রেপ করছে। তার ফলে পরিবারকে হচ্ছে সে শেখ মুজিবুর থেকে সবাইকে হত্যা করা হয়েছে। তাহলে তো আপনি নিজের কথার ভিতরে তো দুই রকম মানে 2-3 রকমের আমরা পাই। তাহলে আপনি তো নিজেই তো ঠিক নাই। আপনি নিজেই ঠিক নাই। আপনার কথাবার্তার মধ্যে, ইন্টারভিউয়ের মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি কথার সাথে সে বইয়ের লেখার সাথে বর্তমান কথার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না তো। কিছু, কিছু মিল পাওয়া যাচ্ছে, কিছু, কিছু মিল পাওয়া যাচ্ছে না। তখন কি হয়েছিল? তখন তো আপনাকে তো গাড়িতে করে এই ডালিম, শরীফুল ইসলাম ডালিম, আপনাকে গাড়িতে করে তুলে নিয়ে গেছিল। কিন্তু আপনার বউকে তুলে নিয়ে যায়নি, আপনি এটা বলতেছেন। আপনার বউ হচ্ছে আর আপনার খালা গাড়িতে উঠে পড়ে। এই হচ্ছে ঘটনা। তো আবার কি কামাল রেপ করে নাই, এটাও আপনি বলতেছেন। তো আপনি তখন, আমরা তো সবাই ছোটবেলায় জানি যে সবাই আমার কে আমার আমার বাপ, আমরা 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 যে বাপ চাচা, আমরা আমরা যখন ছোট্ট হলেও আমাদের তো কিছু বুদ্ধি ছিল। আমরা জানি যে মুখে মুখে শুনতাম, বড় হয়ে শুনতাম যে কামাল হচ্ছে একে বউকে রেপ করছে ডালিমের। তো এগুলি যে এগুলো বলতেছেন, এগুলি কি জন্য? আর হচ্ছে আপনি ভারত ভারত আমাদেরকে একটা কলোনি বানাতে যাচ্ছিল, এইগুলি সব ঠিক আছে। কিন্তু আপনি কথার ভিতর দিয়ে, আপনার প্রতিটা কথার ভিতর দিয়ে বিএনপিকে, বিশেষ করে জিয়াউর রহমানকে আপনি ছোট করার চেষ্টা করছেন। আপনি বলতেছেন যে জিয়াউর রহমান হচ্ছে, আমি শর্টকাটে কথা বলি, আপনি জিয়াউর রহমান নাকি যখন ক্ষমতা আসলো, পরবর্তীতে সেনা কর্মকর্তা প্রায় 4000 সেনা কর্মকর্তাকে সে হত্যা করছে। আচ্ছা, এখন আমি বলি, আপনি তো এই কথাগুলো বলছেন জিয়াউর রহমানকে একটা মানে ছোট করার জন্য, জিয়াউর রহমানের ওপরে নতুন প্রজন্ম একটা ভুল বুঝুক বিএনপিকে এবং জিয়াউর রহমানকে। আপনি এই কথাগুলো আপনারা কিন্তু এইভাবেই, এই জন্যই ইন্টারভিউটা তৈরি করছেন এবং এর বাড়াবাড়ি করে এই কথাগুলো বলছেন। আমরা জানি, কিন্তু আমাদের বয়স একেবারে কম হয়নি। ছোটোবেলায় কী হয়েছে আমরা জানি। জিয়াউর রহমান যখন এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, একে তো শেখ হচ্ছে শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন চাইছিল না, একটা এলোমেলো অবস্থা। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন এই দেশের আপামর জনগণ এই দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করলো। আর ভারত তো চাচ্ছিলই যে এই দেশ স্বাধীন হয়ে যাক, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক। এটা তাদের ইন্দিরা গান্ধীর একটা বেনিফিটেড আমরা ছিল, আমরা বলি। তো ওই কারণেই বা ভারত কিছু ট্রেনিং দিয়েছিল, ওখানে থাকতে দিয়েছিল, কিছুটা সহযোগিতা করছিল। এটা তো ভারতের বেনিফিট আছে, এটা সবাই জানে। তো ঘটনা হচ্ছে যে আরও যে কথাগুলি যে আপনি বলছেন যে হচ্ছে যে সে সময় আমরা বলি যে 30 লক্ষ রক্তের বিনিময়ে 30 লক্ষ মা বোনের ইজ্জত এবং হচ্ছে হত্যার বিনিময়ে মুক্তিযুদ্ধ সফল হয়েছিল। আবার আপনি এটা তো আমরা সবাই জানি, 30 লক্ষ হোক আর 20 লক্ষ হোক, এটা হিসাবে আমরা তার গুণে ওইভাবে গুণে কেউ দেখে নাই। 30 লক্ষ হতে পারে, বেশি হতে পারে, আবার কমও হতে পারে, 20 লক্ষ হতে পারে, 15 লক্ষ হতে পারে। হ্যাঁ, আর আপনি কি বলতেছেন যে ধর্ষণ হয়েছে সে সময় 71-এ যুদ্ধের ধর্ষণ হয়েছে, 2 জনকে সে নাকি দেখিছে।
তাহলে বলেন, জনগণ বলেন, এই দেশের জনগণকে আমি বলি, প্রশ্ন রাখি, তাহলে এটা কি ধরনের কথাবার্তা? তার কি মাথা ঠিক আছে? তার এখন বয়স হচ্ছে 78 বছর বয়স, 80 বছরই প্রায়। তো তার তো স্মৃতি চারণ করতে যে তার তো নিজেরই তো স্মৃতি নাই। মেজর শরীফুল ইসলাম ডালিমের স্মৃতি কি এখন আর আগের মতো আছে? নাই। সে এই যে কথাগুলো বলতেছে এলোমেলোভাবে, তাকে দিয়ে বলানো হচ্ছে, এগুলি সে তো উল্টাপাল্টা কথা বলতেছে। তার অসুস্থতা, তার এখন বয়স হয়েছে, তার শরীরে অসুখ বিসুখ ঢুকে পড়ছে। তো সে এইগুলি কথাবার্তা এলোমেলো বলছে, আর এইভাবে যে এই যে তার বয়স হয়েছে, কিন্তু ইলিয়াস আলীর তো আর হচ্ছে বয়স হয়নি। সে কি জানে না যে সে এলোমেলো কথাবার্তাগুলো বললে বাংলাদেশের একটা হচ্ছে যে একটা নতুন সরকার, এমনি বাংলাদেশের একটা টালমাটাল অবস্থা চলতেছে। তো বাংলাদেশের উপরে একটা একটা বিশৃঙ্খলা আসবে, প্রতিটা দলের উপর আসবে, অন্তর্বর্তী সরকারের উপর আসবে, সবার উপর আসবে, সামনে ভোট নির্বাচনের মধ্যে আসবে। আপনারা কিসের ঘোড়ার ডিমের হচ্ছে সাংবাদিকতা করেন? বিদেশে বসে থেকে এগুলো শয়তানি বদমাশি করেন, আর আপনারা এগুলি করবেন না। আপনারা কেন করছেন আমরা জানি তো। আপনাদেরকে ওই যে উপদেষ্টা বানানো হয়নি? আপনারা কয়দিন চিল্লাইছিলেন, আপনারা হচ্ছে ওটা ভালো ছিল। শেখ হাসিনা তো আসলে তো বিশেষ সেরা ফ্যাসিস্ট ছিল, মানে শাসক ছিল। সেটার জন্য আপনারা যে আপনি পিনাকি আরও যারা যারা বিদেশ থেকে যে ভূমিকা নিয়েছেন, হ্যাঁ, এটা ভালো ছিল। ফ্যাসিস্টকে হটানোর জন্য ভালো ছিল। কিন্তু আপনাদের ওই শুধু বাকযুদ্ধ দিয়ে যে দেশ দেশ স্বাধীন হয়েছে 5ই আগস্টে, এটা ভুল। এদেশের যে সবচাইতে এই আন্দোলন সফল করার জন্য সবচাইতে বিএনপির অবদান ছিল বেশি। 2006 থেকে 8 পর্যন্ত এই ফখরুদ্দিন যে 111-এর যে সরকার, এরাও যে অন্যায় অত্যাচার অবিচারগুলো করলো, তার প্রতিবাদটা কে করছে? তখন কয়টা দল ছিল দেশে? বাংলাদেশে কয়টা দল ভূমিকা নিচ্ছে ভয়ে? এই বিএনপি একটা বৃহৎ দল হিসেবে এই সর্বদা বিএনপি কখনোই আপোস করে নাই এই খালেদা জিয়ার নেতৃত্বে। তারা হচ্ছে প্রতিবাদ করে গেছে। কিন্তু বিএনপি করলো প্রতিবাদ, আর হচ্ছে হাসিনা গিয়ে এসে হচ্ছে এই ফখরুদ্দিন রায় বসা দিয়ে চলে গেল। তাহলে বিএনপি এখানে কতটা কষ্ট পাইছে আজ পর্যন্ত? এদিকে আবার হাসিনা এসে আবার নতুন করে শুরু করলো। হাসিনা তো প্রতিদিনই একটা করে মানে একটা করে আইন লঙ্ঘন করতেছিল দেশে। ফ্যাসিস্টরা যা করে, একটা মানে একটা দেশের যে একটা ফ্যাসিস্ট সরকার, যে মহাস্বৈর শাসক যা করে, তা প্রত্যেক দিন একটা করে তার নিজের মন করা হচ্ছে, তার সংবিধানই হচ্ছে তার মন, তার মুখ দিয়ে যা বাড়া সেটাই সংবিধান। এইভাবে দেশটা চালাইছে, এভাবে ভোটগুলো করছে, এভাবে অন্যায়গুলো করছে, লুটপাট করছে, টাকা লুটপাট করছে। এদেশে প্রত্যেকটা মানুষকে যে তার বিপরীতে দেখেছে তাকে মেরে ফেলছে, গুম করে ফেলছে, হত্যা করে ফেলছে। তার মধ্যে অন্যতম ছিল বিএনপি। এই বিএনপিকে এভাবে হত্যা করা হয়েছে। বিএনপিকে গুম করছে, হত্যা করছে, এবং প্রতিদিন এমন কোনো দিন নাই প্রত্যেকটা জেলার থেকে বিএনপিকে হচ্ছে তাদের নামে হচ্ছে মামলা দেওয়া হয়নি। বিএনপি জানেই না, বিএনপির ছেলেপেলেরা আত্মীয়র বাড়িতে এখানে ওখানে জঙ্গলে মঙ্গলে লুকায় থাকতো। হ্যাঁ, সেখানে বিভিন্ন জায়গায় লুকায় থাকতে এই পুলিশের অত্যাচারে, এই হাসিনার অত্যাচারে। এভাবে কয়টা দল করছে ভূমিকা লিছে? আপনি বলেন তো দেখি। আপনারা বলেন কয়টা দল এভাবে ভূমিকা লিছে? কোথায় ছিল জাতীয় পার্টি? তারা তো হাসিনার চামচামো করছে। কোথায় ছিল ওই কমিউনিস্টের ওই যে ইনুরা? কোথায় ছিল রাশেদ খান মেননরা? কে কোথায় ছিল তখন? কোথায় ছিল ছাত্র বৈষম্য তখন? কোথায় ছিল জাতীয় নাগরিক কমিটি? কোথায় ছিল তারা? কোথায় ছিল পাটোয়ারি? 17টা বছর এই বিএনপি হচ্ছে দেশের জন্য লড়াই করে গেছে। তারা লুকায় ছিল। তাদের প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসী একদিকে গুলি করতেছে, একদিকে পুলিশরা গুলি করতেছে। কি না নির্যাতন হয়েছে! আমার বাংলাদেশে আমার জন্মের পর থেকে এরকম নির্যাতন বিএনপির উপর আমি কোনোদিন দেখি নাই। আর আপনি হচ্ছে একটা বুড়া মানুষকে টেনে নিয়ে আবার তার তো জবানবন্দি সে তো দিছেই একবার, রেডিও টিভিতে দিছে, আবার হচ্ছে তার বইতে লেখাই আছে। জনগণ জানেই তো এগুলি। দেশের জনগণ কি অত কাঁচা নাকি? জানে না যে মেজর ডালিম কি করছে?
তো এই লোকটাকে বুড়া বয়সে লিয়ে আসে, যার স্মৃতিরই ঠিক নাই, যে অসুস্থ মানুষ, তাকে লিয়ে আসার পরিকল্পনা আমরা বুঝি না? বুঝি তো। ওই ছাত্র বৈষম্য আর ওই যে এই যে জাতীয় নাগরিক কমিটি আর হচ্ছে এই যে হচ্ছে জামাত, এরা দেখছে যে যখনই ভোট হোক, এখন হোক আর পরে হোক, যখনই ভোট হোক, ফেয়ার নির্বাচন হলে বিএনপিকে ঠেকানোর বুদ্ধি কারো নাই। এটা আমি ইলিয়াস আলীকে ভালো করে বলে রাখতেছি, পিনাকে ভালো করে বলে রাখতেছি। যখন বাংলাদেশের লোক খেতে পারত না, তখন তো আপনি দেখছেন, আপনার বাড়ি পিনাকি গিয়ে বলতেছে আপনার বাড়িতে বগুড়া। হ্যাঁ, বগুড়া তো হচ্ছে আমাদের তারেক জিয়ার রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বাড়ি। আপনি জানেন তো এগুলা। আপনি রাজশাহীতে তো লেখাপড়া করছেন, আমি জানি তো এগুলা, আমরা জানি তো। তো ঘটনা হচ্ছে যে জিয়াউর রহমান কি করছে আপনারা জানেন না? যখন শেখ মুজিবুর, তো শোনেন, দেশ স্বাধীন করা এক জিনিস, বা যুদ্ধ করা এক জিনিস, বা নেতৃত্ব দেওয়া এক জিনিস, আর বড় বড় ওই যে ভয়েসে কণ্ঠ বলা, এবারে সংগ্রাম হাবিজাবি বলা, আর হচ্ছে দেশকে স্বাধীন করে নিয়ে আসা এক কথা না। এই যে মুক্তিযোদ্ধারা, এই যে তখন এই যে বর্ষাকালের মধ্যে যে পানিতে ডুবে ডুবে এই যে যুদ্ধ করলো, তার খাওয়া নাই, দাওয়া নাই, তার থাকার জায়গা নাই, কিভাবে তারা যুদ্ধ করলো? এদেশের শ্রমিক জনতা, মানুষ, ইপিআর, পুলিশ, ছাত্র জনতা, তারা হচ্ছে তাদের 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 বোনের ইজ্জত না হয়েছে, তাদের মাদের ইজ্জত না হয়েছে, তাদের দেশটার তাদের চোখের সামনে হচ্ছে এই পাক বাহিনীরা এই অত্যাচারগুলি করছে। তার ফলশ্রুতিতে তারা রাইফেল ধরতে বাধ্য হয়েছে, তারা যুদ্ধ করছে। কিন্তু কিভাবে? এই সারা রাত পানির মধ্যে ডুবে থেকে থেকে হচ্ছে তারা হচ্ছে লুকায় থাকতে হয়েছে। তারপরে হচ্ছে তাদের এই পাক বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়েছে তাদেরকে। আচ্ছা, তারপরে দেশটা তো স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর তো আপনার দেশটাকে সুন্দর দেখতে চাইছিলাম নাকি? অন্তত বিদেশ থেকে তো কম সহযোগিতা আসে নাই। টাকা পয়সা, খাবার টাবার তখন ওই যুদ্ধ পরবর্তীতে মেলা আসছে। এই সবগুলাই শেখ মুজিবুর আর তার হচ্ছে এই সাঙ্গপাঙ্গরা এগুলা লুটপাট করছে। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, এমনকি যে কৃষকেরা হচ্ছে মারা গেছে, তাদের প্রত্যেকটা পরিবার রক্তের বন্যা বয়ে গেছে, সেগুলা পরিবার থেকে হচ্ছে ডাকাতি করা হয়েছে। ধানের গোলার থেকে ধান চুরি করা হয়েছে। তাদেরকে ব্যানর দিয়ে তাদেরকে হচ্ছে ওই যে পরিত্যক্ত যে তখন যুদ্ধের পরে যে অস্ত্রগুলি ছিল, এগুলো দিয়ে হচ্ছে তাদেরকে এই মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধারা এই ইয়া শেখের যে বাহিনীগুলি ছিল, এরা হচ্ছে যে ডাকাতি করতো। প্রত্যেকটা বাড়িতে যে যারা যুদ্ধ করলো কিনা, যারা অত্যাচারিত হলো দেশের, তখন তো জনসংখ্যা ছিল 7 লাখের মতো। তো এদের বাসায় যে হচ্ছে ডাকাতি শুরু করলো। কারা করলো? অন্য দেশের লোকজন করলে তো একটা হইতো। এটা করলো এই শেখ মুজিবুরের এই লোকগুলি করলো। আচ্ছা, তারপরে আরো কি হলো? এই আরো কত অত্যাচার করলো। ইন্ডিয়া এটাকে কলোনি আরো কনফার্ম, যুদ্ধ স্বাধীন হওয়ার পরে আরো কনফার্ম করার জন্যে এখানে রক্ষী বাহিনী পাঠা দিল। পাঠায় দেওয়ার পরে হচ্ছে, হ্যাঁ, এটা মেজর ডালিম ঠিক বলছে যে রক্ষী বাহিনী দিয়ে যে হলো সে এই দেশের একটা মানে কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করছিল ইন্ডিয়া। মেজর ডালিম এই কথা ঠিক আছে, কিছু কিছু তার কথা ঠিক আছে, কিন্তু মেজর ডালিমকে আমি অতটা এখানে মানে করতেছি না, মানে অতটা দোষারোপ করতেছি না। কিন্তু আপনারা যারা এই বুড়া মানুষ হয়ে গেছে, তার বয়স 80 বছরের কোঠায়, তাকে নিয়ে যে এই যে খেলাটা খেলতেছেন, এটা কিন্তু ঠিক না। এটা দেশের জন্য একটা খারাপের দিক যেতে পারে। নতুন প্রজন্ম এটা ভুল বুঝতে পারে। আর শহীদ যে কি করছে, সেই শেখ মুজিবুরের তো উচিত ছিল, সে তো হ্যাভি লেকচার টেকচার মেয়েরা যে বললো এই দেশ এবারে সংগ্রামে এই সেই ঘোড়ার ডিম বলে টলে সে চলে গেল, পাকিস্তানে লুকা থাকলো। পরে দেশ মন্দির তোলার ধান্দা ছিল। পরে যখন দেশ স্বাধীনই হয়ে গেল, তখন এসে কান্নাকাটির একটা নাটক করে হচ্ছে দেশের হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিল, লিয়া আবার হচ্ছে ভারতে চামচামা শুরু করলো। আর আমার বেটি একই রকম। আচ্ছা আচ্ছা, করলো। তো আমি যেটা বলতেছিলাম যে দেশ স্বাধীন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ করা একটা বা যুদ্ধ করা আর হচ্ছে দেশকে স্বাধীন করা কিন্তু এক জিনিস না।
স্বাধীন করা আর হচ্ছে দেশ পরিচালনা করা, দেশ শাসন করা এক জিনিসটা। শেখ মুজিবুর পারছিল? আর বিটি পারছিল? দেশ স্বাধীন করতে পারছিল? মানুষগুলোকে তসরপাত করে দিয়ে প্রতিটা মানুষকে, এই যে 15 বছর যে হাসিনা ছিল, প্রতিটা মানুষের হচ্ছে ব্রেন হ্যামারেজ করে দিয়ে চলে গেছে। সে নিজে একটা সাইকোপিস্ট, আর হচ্ছে দেশের মানুষগুলোকে হচ্ছে সাইকোপিস্ট বানা দিয়ে চলে গেছে। টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে, সব কিছু নিয়ে চলে গেছে। দেশটাকে 15টা বছর একেবারে তসরপাত করে দিয়ে গেছে। আর এই প্রত্যেকটার অন্যায়ের হচ্ছে অন্যায়ের হচ্ছে প্রতিবাদ করতে এই বিএনপি। তখন কইছিল জামাত কোথায় ছিল, হচ্ছে ওই জাতীয় ঐক্য, এই যে পাটোয়ারিরা কোথায় ছিল? কোথায় ছিল তখন? হচ্ছে এই যে ছাত্র বৈষম্যরা কোথায় ছিল তখন? কে কোথায় ছিল? আমরা জানি তো এগুলা। যখন তালপট্টি দ্বীপ দিয়ে চলে যাচ্ছিল ইন্ডিয়া, তখন ওখানে বাধা দিছিল কে? আমরা জানি তো এগুলা। তখন ওই জিয়াউর রহমান যে ওখানে দাঁড়া থেকে বলছিল তালপট্টি দ্বীপ ইন্ডিয়া, ইন্ডিয়া এটা একেবারে সে একটা পুরুষ মানুষের মতো যে যে ওখানে রাষ্ট্রপতির মতো সে সার্বভৌম রক্ষা করে। আর আপনারা যে জিয়াকে ভিলেন বানানোর চেষ্টা করেন, এই জিয়া রহমান কি করলো পরে? যখন দেশের মানুষের হচ্ছে নঙ্গরখানা বানালো, যখন মানুষ খেতে পারে না, একবেলা একটা রুটি খেতে পারে না, যখন হচ্ছে হচ্ছে মাছ ধরার জাল, নেট, এই মশারি দিয়ে যে মেয়েরা, আমার দেশের ভাই বোনেরা যখন হচ্ছে তার ইজ্জত ঢাকে, কচুর পাতা জাল দিয়ে, ঘাস পাতা জাল দিয়ে যখন দেশের মানুষ খায়, এই তো হচ্ছে শেখ মুজিবুরের শাসন ছিল। লুটপাট এবং তাদের উপর ধর্ষণ, তার বেটা তার উপরে আবার এই ব্যাংক ডাকাতি, এখানে ওখানে মানে এনজয় করে বেড়াচ্ছে। টাকা পয়সাগুলো যেগুলো বিদেশ থেকে সাহায্য এসেছিল, এগুলো লুটপাট করতেছিল। সেইখান থেকে আমি বলতেছি, এই জন্য সেখান থেকে জিয়াউর রহমান যে একটা হিরো ছিল, এই কথাটা আমি প্রমাণ করার জন্য আমি বাংলাদেশের 18-20 কোটি লোককে বলতেছি। এই 75-এ যখন ক্ষমতায় জিয়া আসলো, তখন কি করলো? এই যে তখন বাংলাদেশে 2টা চাউল হতো, আউশ আর আমন। এগুলো দিয়ে তো তাও তবু তো দেশে যে ফসল ফলানোর অবস্থা ছিল না। তখন কি এত দেশে হচ্ছে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন করার ব্যবস্থা ছিল না? এই উপকরণগুলি সব এই জিয়াউর রহমান বিদেশ থেকে আমদানি করে। তারপরে শুধু তাই না, ধানের কয়েক রকমের বীজ নিয়ে আসে, ইরি থেকে শুরু করে তখন তো এই আউশ আর আমন হইতো। কয়েক প্রকারের ইরি সহকারে এই বিভিন্ন তখন দেশে একবার হচ্ছে চাউল উৎপাদন হতো, ধান উৎপাদন হতো। তার পরবর্তীতে জিয়া যখন এই কৃষি বিপ্লব ঘটায়, তখন হচ্ছে এই ধীরে ধীরে হচ্ছে মানুষের যে এই যে খাদ্যের যে সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকে। শুধু তাই না, পরিবার পরিকল্পনা করে। পরিবার পরিকল্পনা এই সংস্থাটা সে তৈরি করে, এবং এরপরে যে ছেলেপেলেদের লেখাপড়ার প্রয়োজন, মানে যা যা প্রয়োজন একটা দেশের উন্নতি করার জন্য, তখন ছেলেপেলেদের শিক্ষার যে ব্যবস্থাটা এত সুন্দর করে গড়ে তুলছিলেন এই জিয়াউর রহমান। তারপরে বাংলাদেশ আর্মি, সেনাবাহিনীকে সেই তো সংগঠিত করছিল। পুলিশ বাহিনী এগুলি সব সম্পূর্ণ উনি সংগঠিত করছিল। কিন্তু এগুলি সব নষ্ট করা হয়েছে পরবর্তীতে যারা এরশাদের মতো যারা স্বৈরাচার আসলো, আর হাসিনা আসে, তো এগুলো পুরাটাই একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেল। আর আপনারা ওখানে বসে থেকে, বিদেশে বসে থেকে জিয়া রহমানকে ভিলেন বানানোর চেষ্টা করেন। এগুলি করবেন না। আর এই যে 4,000 সেনা কর্মকর্তাকে হত্যার কথা বলা হচ্ছে, এগুলি বলে যে জনগণের উপরে যে একটা আপনারা যে একটা জিয়াকে একটা একটা ছোট করতেছেন, ভিলেন বানাচ্ছেন, এতে বিএনপি দল একটা বৃহৎ দল, যে বিএনপি বাংলাদেশ না হলে বাংলাদেশ আজকে এই পর্যন্ত যেত কিনা, আসতো কিনা সন্দেহ। হয়তো বাংলাদেশ ভারতই লিয়ে নিত, অথবা বাংলাদেশের মানুষ না খেয়ে মরতো। সেই 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 দেশটাকে শিক্ষা দীক্ষায়, লেখাপড়া, খাদ্য সম্পূর্ণগুলো, স্বয়ংসম্পূর্ণগুলো, সব কিছু করলো এই জিয়াউর রহমান। আর তাকে ভিলেন বানানোর জন্য আপনারা বিদেশে বসে থেকে চক্রান্ত করেন। আর এই দেশের কিছু এই যে যে দলগুলো জিততে পারবে না ভোটে, তাদেরকে তাদের তাদের কথা মতো তাদের সাথে একতারটা ঘোষণা করেন। আমরা বুঝি না এগুলা? আমরা বুঝি তো এগুলা। তো আমি এখন বাংলাদেশের জনগণ ভাইদেরকে বলবো যে এগুলি আপনারা কান দেবেন না। এগুলি হচ্ছে
যেহেতু বিএনপি একটা বৃহৎ দল, সে প্রতিনিয়ত এই যে ১৬টা বৎসর সবচাইতে প্রতিবাদ করছে এই স্বৈর শাসকের ১৫ বছর 1101 এর সরকারকে, এবং প্রত্যেকটা তাদের যে অন্যায়গুলি, তাদের ভালোগুলির কথা বলতেছি না, তাদের যে অন্যায়গুলি, ব্যাংক লুটপাট থেকে শুরু করে এদেশের যে এই যে দ্রব্যমূল্যর দাম বেশি থেকে শুরু করে তেল, ডিজেল, প্রত্যেকটা জিনিস, বিদ্যুৎ, এই যে কুইক কুইক টেন্ডারের মাধ্যমে যে বিদ্যুৎ নিয়ে আসতো, এইভাবে দেশকে ফতুর বানায় ফেললো। এগুলো প্রতিবাদ কে করছে? বিএনপি করছে। বিএনপি করতে যায়, এই জন্য হাসিনা ঘুম থেকে উঠেই বিএনপির টেনশন, ওবায়দুল কাদেরেরা ঘুম থেকে উঠেই হচ্ছে তারেক রহমানকে গালিগালাজ করতো, এবং হচ্ছে তার ফলশ্রুতিতে কী হলো, এই যে খালেদা জিয়াটা অসুস্থ মানুষ, তার লিভার থিরোসিস, তাকে হচ্ছে একটা সামান্য সামান্য টাকার জন্য তাকে হচ্ছে লিয়ে যা জেলের মধ্যে ঢুকায় রেখে দিল। কিন্তু খালেদা জিয়া তো আপোষ করে নাই। খালেদা জিয়া তো আপোষ করলে তো খালেদা জিয়া এই বিএনপির ইয়ে হতো না তো, বিএনপির ওপরে এত টর্চার হতো না তো। বিএনপি আপোষ করে না, বিএনপি আপোষ করে না দেশের স্বার্থে। এটা কার জন্য করে? বিএনপির জন্য নাকি? আপনাদের জন্যে। আপনারা এই যে আপনারা যাতে এই স্বৈরাচার মুক্ত হন, এগুলি মুক্ত হন, একদম মুক্ত হয়ে হচ্ছে এই যে লুটপাট হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা, এগুলোর থেকে যাতে মুক্ত পান। হ্যাঁ, বিডিআর বিদ্রোহের নামে যে এই যে মানুষগুলি দুর্বল করা হয়েছে, সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, এগুলির জন্যে। এই যে পুলিশগুলিকে ফ্যাসিস্ট করা হয়েছে, এগুলি, তারপরে এই যে বিদ্যুৎ বেশি দামে কেনা হচ্ছে, এগুলির প্রতিবাদ করার জন্য, আপনাদের ভালোর জন্যই তো হচ্ছে বিএনপি কথা বলে গেছে। বিএনপির আকার কি কিসের ঠেকা পড়ছে? বিএনপি তো ইচ্ছা করলে চুপচাপ থেকে ওদের সাথে লিয়াজু করতে পারতো, পারতো না? পারতো তো। ফ্যাসিস্ট হাসিনার সাথে লিয়াজু করলে তো আপনার দেশটা তো এই যে একটা সুন্দর দেশ, যে একটা ফিরে আমরা এই যে আজকে একটা সুন্দর একটা অবস্থা আসছে, এটা তো হতো না তো। আর সেই বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করেন আপনারা। আমি এই জন্য বলি, ছাত্র বৈষম্যকে বলি, এবং এই যে নাগরিক কমিটি, নাকি জাতীয় নাগরিক কমিটি করছে, এদেরকে তো কোনোদিন দেখি নাই। ইদানিং বহু নাম শোনা যাচ্ছে। এই পাটোয়ারি, পাটোয়ারি, এটা একটা ভিলেন, একটা এই পাটোয়ারি, এটা একটা ক্রিমিনাল। তারপরে হচ্ছে এই যে জামাত। আমি একটা কথা বলি, জামাতের ব্যাপারে একটা কথা বলি। সবাই দেশের লোক, আমরা মিলেমিশে থাকতে চাই। তারপর আমি একটা কথা বলি, 1996 সালে 21 বছর এই আওয়ামী লীগের এই যে শেখের বিটি, যে স্বৈরাচার এই দেশটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল, আপনাদের মনে আছে না? প্রত্যেকটা ভোটে তো তখন আওয়ামী লীগটা মানে একটা ভোটও পাইতো না। আমার তো মনে আছে, আমি ছোট হলেও, আমি স্কুলে পড়ে, আমার মনে আছে, ভোট পাইতো না, জিততে পারতো না। তো একবার ও হাসিনা কি করলো, 96 সালে হজ করে এসে একেবারে মাথায় একেবারে হিজাব টিজাব পরে এসে মানুষের কাছে কাইনলো, মানে আর তো নাটক করার বহুত ই আছে, আমরা দেখছি। কাইন্দা এটা বললো যে আমাকে একটা বার খালি সুযোগ দেন, আমি হচ্ছে দেশের ই করব, আমি হচ্ছে দেশের উন্নতি করতে চাই, দেশের সেবা করতে চাই। এই বলে বাংলাদেশের মানুষ ইমোশনাল, তারে ভোট দিয়ে, এই যে ভোট দিয়ে যে বিপদে পড়লো, তার তো নমুনা এখন পাচ্ছেন। সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে, ম্যাক্সিমাম লোকগুলোকে মেরে ফেলছে, এই যারা কথা বলছে তার বিরুদ্ধে। বিদ্যুতের দাম বাড়া দিয়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়া দিয়ে গেছে। এই হাসিনা কি না করছে, ইন্ডিয়ার হাতে বাংলাদেশকে তুলে দিছে। আমি ওই জামাতের ব্যাপারে ওই কথাটাই বলতেছি, এটা রিফ্লেকশন যেন না হয়। ওরা এখন ওই ইসলামের কথা বলতেছে, ধর্মের না কথা বলতেছে, হচ্ছে দেশটাকে হচ্ছে বলতেছে একেবারে দুর্নীতি দমন করে ফেলবো, তারপর হচ্ছে কোনো এদেশে মানে ইসলামিক শাসনতন্ত্র, আইন 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 করবো, এই করবো, সে করবো। ওদের উদ্দেশ্যটা, বাংলাদেশের লোক তারা এখন বোকা নাই অত। ওরা ওরা ক্ষমতা আসলে কি করবে? ওরা ক্ষমতা আসলে প্রথম দেখাবে যে একটা দেশের দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতেছে, এই করতেছে, এইগুলি করতেছে, হ্যাঁ, দেশটাকে সুন্দরভাবে শাসন করতেছে। জনগণও এটা কিন্তু বর্তমানে এটা কিছু কিছু জনগণ ভাবতেছে মনে হয় এরকম হতেও পারে। কিন্তু ওই যে হাসিনা যে কান্নাকাটি করে আসছিল, এসে দেশটা আজকে তেজ মেরে দিয়ে গেছে না, ওইরকমই করবে। এই যে মেয়েরা আজকে যে এখন চাকরি বাকরি করে, বাহিরে চাকরি বাকরি করে, তারপরে হচ্ছে এখনো অর্থনীতি সচল আছে তো,
এইগুলি যে জামাত আসলে যে নষ্ট করে দিবে না, আমরা যে অনলাইনে যে এখনো কাজকাম করি, অফিস আদালতে এখানে সেখানে যে কাজকামগুলো করি, এই মোবাইল টোবাইল এগুলো সব বন্ধ করে দেবে জামাত আসলে। মোবাইল তো একটা কাজে লাগে, যে বিকাশ থেকে শুরু করে যে আমরা টাকা লেনদেন করতে পারতেছি অনলাইনে, এগুলো তো কাজে লাগতেছে নাকি? এগুলো সব নষ্ট করে দেবে তো জামাত আসলে। মেয়েদেরকে ঘর থেকে বেড়াতে দেবে না, আফগানিস্তানের মতো। ওই যে বললাম, শেখ হাসিনা 96 সালে এসে কি করলো, কান্দাকাটি করে এসে ঢুকে সুইহা ঢুকে একেবারে দেশটাকে একেবারে সম্পূর্ণ দেশটাকে মানুষের কত মানুষ যে হত্যা করে ফেলছে, মানে কত যে মানে অন্যায় করে গেছে। বিদ্যুতের টাকা, এই টাকা সেই টাকা, কত টাকা মানুষের জনগণের পকেট ফাঁকা করে দিয়ে চলে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে দুই চারটা লোক, এবং হাসিনা নিজে সহকারে তার তখন সব প্রমাণ পাচ্ছে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে গেছে। তো এই যে এগুলি এগুলি করছে, ঠিক জামাতের ব্যাপার। ওই জন্য বললাম যে একটা সাবধান, জনগণকে বলি সাবধান। তাদের ওই মিষ্টি মিষ্টি কথা, আর হচ্ছে ওই যে কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই মুসলমান, মুসলমানের ওই যে ইসলামিক কথাবার্তা বলে ক্ষমতায় গেলে কিন্তু তারা আসল রূপটা বাড়া আসবে। তখন দেখবেন আপনাদের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েদের কথা বলতেছি, তারা চাকরি বাকরি এখানে যে তারা যে এখন এক একটা ঘরে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু এখন বর্তমানে হচ্ছে, বিমানে পাইলট থেকে শুরু করে অনেক কিছু, এগুলি কিছু করতে দেবে না। আপনাদের অনেক কিছু থেকে বঞ্চিত করবে এই জামাত। তখন এখন তো বলতেছে দুর্নীতি দমন করবে, এই করে সে করবো। ওই দুর্নীতি দমন বিএনপিও করবে। বিএনপির সময় এত দুর্নীতি ছিল না। বিএনপি আসলে এগুলি সব বিএনপিও ঠিক করবে। আর ইসলামিক শাসন শাসন আমরা তো মালয়েশিয়া দেখি না, মালয়েশিয়া তো উন্নতি করছে, ওখানে ইসলাম ধর্ম নাই। ইন্দোনেশিয়া ইসলাম ধর্ম নাই, ওখানে ইসলাম ধর্ম আছে, আবার পাশাপাশি উন্নয়নও চলতেছে। তো ওটি কি ইসলামিক ইসলামিক সরকার কি আছে নাকি হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে যে মালয়েশিয়াতে দেশের উন্নতি হচ্ছে না? তো বিএনপি ক্ষমতা আসলে কি এখানে কি ধর্ম যারা নামাজ কালাম পড়বে, আইন আইন মেনে চলবে, তাদের কি বাধা দেবে নাকি বিএনপি? তো আমি বলি যে হাসিনা যেভাবে মানুষকে পটায় পটায় ঢুকে যায়, 15টা বছর নষ্ট করে দিয়ে গেছে। প্লিজ জনগণকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। এরা এসে ঢুকে এই যে মিষ্টি মিষ্টি কথা বলে এই করব সেই করব, হ্যাঁ, বা জনগণের চাকরি দিয়ে দেবো, হ্যাঁ, এই যে এইগুলো ফাটকি ফুটকি মেরে তারপরে ছাত্রদেরকে মাথায় হাত বুলাচ্ছে। ছাত্ররাকেও বলি, আপনাদের মাথা হাত টাত বুলা দিয়ে এই যে বলতেছে যে এই করবো সেই করবো, দুর্নীতি দমন করব, হ্যাঁ, দেশটাকে একেবারে পরিষ্কার করে ফেলবো, সুন্দর করব, আমাদের কারোর উপর রাগ নাই, হ্যাঁ, এগুলি বলে যে ঢুকতেছে না, মানে ঢোকার ধান্দা লিখছে আর কি, পারবে না ঢুকতে। কিন্তু এগুলো হচ্ছে আপনাদেরকে ইউজ করে ধীরে 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 সে কিন্তু ওই হাসিনার মতো পটায় পটায় যে একবার ক্ষমতা ছিল 21 বছর পর লিয়ার দেশটাকে শেষ করে দিয়ে গেছে, এরা ওইরকম একটা ধান্দায় বসে আছে, যার ফলে সে এমন কোনো জায়গা নাই সেখানে হাত দিচ্ছে না জামাত। ছাত্রদের মাথায় বলে বলে তাদের হাত দেয়া বলতেছে যে তোমরা যে রক্তের বিনিময়ে দেশে ইয়ে করছো, 5 আগস্ট ইয়ে করছো, তোমাদের এই রক্তের বিচার হবে, এই হবে সেই হবে, তোমাদের আমরা সহযোগিতা করবো, এভাবে ওদেরকে হাত করছে। আবার কি করছে, এই যে বিদেশের যারা এই যে প্রত্যেকটা জায়গায় যে বিদেশি থেকে যারা রিপ্লে করে, যে সংবাদ প্রেজেন্ট করে এখানে, যারা বাকযুদ্ধ বলি, তাদেরকে হাত করছে করে এই জিনিসগুলো করতেছে। আর ওদের 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 পিনাকির মতো, ইলিয়াসের মতো এদের আবার রাগ ছিল। তাদের আসলে তো রাগটা হচ্ছে কোন জায়গায়, ওই যে অন্তর্বর্তীকালীন সরকারে ওদেরকে কেন উপদেষ্টা বানানো হলো না, এটা রাগ। আমরা বুঝি ওগুলা। তো ওটা ওটা আমরা কি করব? অন্তর্বর্তী সরকার ওখানে গঠন হয়েছে, এখানে যারা সরকার গঠন করছে, যারা ভালো বুঝে, যাদের যাদের না তাদেরকে নিয়েছে। তাই বলে আপনারা কি দেশে গৃহযুদ্ধ বাড়াবেন নাকি? আপনারা এই ধরনের আচরণ করলে তো দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ আপনারা বাধা দিচ্ছেন। আপনারা তো বিদেশে বসে আছেন। আপনারা যদি একদম ঝামেলা করেন, আপনাদেরকে বিদেশ থেকে ধরে নিয়ে আসা হবে, কিন্তু ধরে নিয়ে এসে বিচার করা হবে। এগুলি করবেন না। দেশে একটা দেশ, হ্যাঁ, একটা স্বাধীন সার্বভৌম দেশ, এদেশকে বিশৃঙ্খলা করবেন না, এবং এদেশে আপনারা ভাবেন না যে আপনারা বাকযুদ্ধ দিয়ে আপনারা হচ্ছে দেশটাকে আপনারা যাকে ইচ্ছা যায় তাই করবেন, আর সেটা হয়ে যাবে।
আপনারা ওখান থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বলছেন, ভালো কথা। এটা আমরা যে আন্দোলন করছিলাম, যে বিএনপি যে ১৭ বছর আন্দোলন করছিল, বা ছাত্ররা যে আন্দোলন করছিল, ছাত্ররা তো লাস্টে শেষে 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 ২৪ ঘন্টার আন্দোলন করছে। আর বিএনপি তো হচ্ছে ১৭ বছর ধরে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আন্দোলন করে গেছে। বিএনপি যদি ১৭ বছরে প্রতি সেকেন্ডে যদি হাসিনা প্রতিবাদ না করতো, তাহলে ২৪ ঘন্টার মধ্যে ছাত্ররা এটা সফল করতে পারতো না। এই জিনিসগুলো আপনারা কেন বোঝেন না? তো আমি যারা বিদেশ থেকে যে বিএনপির ওপরে যে এই যে কথাবার্তাগুলো বলেন, এগুলি প্লিজ বলবেন না। বিদেশে একটা বিশৃঙ্খলা করবেন না, গৃহযুদ্ধের দিকে দেশ নিয়ে যাবেন না। সামনে একটা ভোট আছে, ভোটটা যাতে সুন্দরভাবে হয়, এবং ডেমোক্রেসি হয়, সবাই যাতে শান্তিতে থাকে, আমাদের প্রজন্মগুলি যাতে ভালো থাকে, এবং বিএনপি আসুক আর যেই আসুক, বিএনপি আসুক আর ওই জামাত আসুক, যেই আসুক, ভোট জনগণ যাকে দেবে সেই তারাই আসবে। কিন্তু অযথা এই যে বিএনপির নামে যে আপনারা বদনামগুলি করতেছেন, এগুলি প্লিজ আর করবেন না। বিএনপিকে যে নিম্ন স্তরে নিয়ে যাচ্ছেন কথাবার্তার মাধ্যম দিয়ে, এগুলি করবেন না। জনগণকে বলি, এদের কথা, এগুলি কথা কান দিবেন না। আর এই যে জিয়া রহমানের সম্বন্ধে আরেকটা কথা বলেছে, যে কি মেজর ডালিম, যে ৪,০০০ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। যুদ্ধের পরে দেশটা এলোমেলো একটা অবস্থা ছিল। আমি ছোট্ট হলে আমার তো একটু জ্ঞান ছিল, আমি দেখছি দেশ পুরাটাই এলোমেলো অবস্থা ছিল। সে তখন কৃষি বিপ্লব, এই বিপ্লব, সেই বিপ্লবে আমার দেশে উন্নতি করতেছিল, শিক্ষা দীক্ষা সব কিছু। সেনাবাহিনীকে ঠিক করতে হবে, আইন শৃঙ্খলা। যেমন এখন বর্তমানে পুলিশের মধ্যে এখন শৃঙ্খলা ঠিক নেই, কিন্তু যদি জিয়া রহমান থাকতো, ঠিক করে ফেলা যেত। তো তখন কি হলো, ওই যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একটা সার্বভৌমের প্রতীক। তারা দেশকে সার্বভৌমত্ব রক্ষা করে। তারা তখন প্রতিনিয়ত প্রতিদিনই তারা হচ্ছে লাগেই থাকতো দেশের মধ্যে। স্বাধীনতার পরে প্রতিদিনই ক্যান্টনমেন্টের ভিতরে এখানে ওখানে আর্মিরা, সেনাবাহিনীর মধ্যে সোলজার কি অফিসার কি প্রতিনিয়ত হচ্ছে তারা হচ্ছে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম ফ্যাসাদ, গোলাগুলি, মারামারি, নিজেদের মধ্যে হত্যাযোগ্য। যশোর ক্যান্টনমেন্টেও তো আমার তো মনে হয় ৭৭ সালের দিকে হচ্ছে একটা কু হলো। তো ওরা যদি সারাদিন গোলাগুলি করে অনেকগুলো অফিসার মেরে ফেললো, ওরা গুলি করে অযথা হুদায় মারা এগুলি কু করতো প্রত্যেক দিন। তখন জিয়া রহমান কি করবে? জিয়া রহমান তো নিজে বিচার করা নাই, সে বিদেশ থেকে বিচারক নিয়ে এসে বিচার করলো, করে যদি তাদের বিচারে যে রায় হয়েছে সে রায় হয়েছে। ও, আপনি শেখ মুজিবুরের ফ্যামিলিকে হত্যা করছেন, ওটা বিপ্লব। আর জিয়া রহমান যেগুলি দেশকে ভালো করার জন্য, দেশের আইন শৃঙ্খলা ফিরালে আসার জন্য যেটা কাজ করছে, ওটা তো ওই সময় প্রয়োজন ছিল। এটা ওই সময় বাংলাদেশে এটা প্রয়োজন ছিল। বাংলাদেশ তখন সেনাবাহিনী, তারপরে পরবর্তী সেনাবাহিনী যদি তখন বিচারটা না করতো, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী এভাবে গড়ে উঠতো না। আপনি পরবর্তীতে খেয়াল করেন বাংলাদেশের সেনাবাহিনী কত স্ট্রং হয়েছিল। বাংলাদেশের বিজিবি, বিডিআর, যে বিডিআর ছিল, যে বিডিআরকে শেখ হাসিনা নষ্ট করে দিয়ে গেল, সেনাবাহিনীকে নষ্ট করে দিয়ে গেল। এই আর্মির নাম শুনলে ভারতের হচ্ছে বাংলাদেশের আর্মির নাম শুনলে ভারতের 10টা হচ্ছে তাদের আর্মি হচ্ছে ভয় করতো। বাংলাদেশের একটা বিডিআর নাম শুনলে তাদের 20টা হচ্ছে বিএসএফ ভয় করতো। এই বাহিনীকে তৈরি করে দিয়ে গেছিলো শহীদ জিয়া রহমান, তৈরি করে দিয়ে গেছিলো। তো যুদ্ধকালীন পরবর্তী এলোমেলো অবস্থায় আচ্ছা তারা প্রায় কু করতো, তার ফলে বিচারের মাধ্যমে এটা করতে হয়েছিল। তো এই ৭৮-৮০ বছর বয়সের এই ডালিমকে নিয়ে এসে হুদায় এরকম একটা মানে বিএনপির উপরে একটা ব্লেম তৈরি করা, বিএনপির উপরে একটা হচ্ছে বিএনপির উপরে একটা দোষ চাপানোর এই এখান থেকে উঠে আসেন আপনারা। এগুলি করবেন না। এগুলি করলে কিন্তু জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না। জনগণ এখন সব বুঝে। এই জনগণ পোর খাওয়া, এই জনগণ এই ১৫ বছরে পোর খাইতে খাইতে সব বুঝে। আপনারা এগুলি করবেন না বিদেশ থেকে। এগুলি করলে কিন্তু আপনাদের ব্যাপারে ব্যবস্থা হবে। আমি এই বলে জনগণকে সতর্ক থাকার জন্য বলতেছি, আর সরকারকে বলতেছি, আপনারা নির্বাচনের দিকে যান। জনগণ যাকে ভোট দেবে দিয়ে দেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, এবং দেশের প্রতিটা মানুষ সুখে থাকবে, এবং হচ্ছে প্রতিটা আইন শৃঙ্খলা সব ঠিকঠাক থাকবে, প্রতিটা জিনিস নিয়ন্ত্রণে থাকবে, এবং হচ্ছে একটা ডেমোক্রেসির দিকে বাংলাদেশ যাবে।
গোটা বিশ্বে বাংলাদেশের পরিচিতি আসবে, আর সেই লক্ষ্যে বিএনপি আগাচ্ছে। আমি এই বলে আমার কথা এখানে আমি শেষ করছি।